সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরা বিগত দিনে অনেকগুলো ক্লাস নিয়েছি, তোমাদের অনেকগুলো অধ্যায়ের উপর আমরা ক্লাস নিয়েছি এবং শেষ করেছি। গত 9 তারিখ 7 তারিখে আমার ক্লাসে ছিল নমনায়ন। সেই ক্লাসটা আমরা শেষ করেছি। আশা করছি যতটুকু আমরা পড়িয়েছি, এবং তোমরা যদি বইগুলো একটু দেখো তখন থেকে একটি ভালো অ্যান্সার করতে পারবে। এবং আশা করছি যারা পরীক্ষার্থী আছো, যে অঙ্কটা আমরা দিয়েছিলাম বা করিয়েছিলাম সেটা ওই টাইপের অঙ্ক, ওই নিয়মের অঙ্ক করলেই আশা করছি তোমরা কমন পাবে বোর্ড পরীক্ষায়। কারণ বরাবরই একটা প্রচলিত ধারা আছে, ওখান থেকে আসে। তো আজকে আমরা অন্য একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা আমরা পড়াবো। এবং এটা এক টাইপের বা দুই টাইপের অঙ্ক পড়ালেই চলে আসবে। তার আগে আমাদের একটু থিওরি জানতে হবে। আজকের অধ্যায়টা আমরা সেদিন শেষ করার পূর্বেও বলেছিলাম যে নেক্সট দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার, এবং বলেছিলাম সম্ভাব্য চ্যাপ্টারের নাম সূচক সংখ্যা। আশা করছি তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে একটু দেখেছো, কিছু জ্ঞান অর্জন করেছো, আমাকে কিছু প্রশ্ন করতে পারবে, এবং আমি পড়ালেই তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে আশা করছি। আজকে আমরা শুরু করি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হলো সূচক সংখ্যা, ইংলিশে বলে ইন্ডেক্স নাম্বার। তাহলে প্রথমে সূচক সংখ্যা কাকে বলে? আমি বরাবরই বলি, আমি আমার মতো করে বলি, তুমি তোমার মতো করে বুঝবে, সহজে বুঝবে, লিখবে তোমার মতো, বইয়ের সাথে মিলে সুন্দর করে। বাট আমাদের বোঝাটা হবে সহজ ভাষায়। আমরা বলি সূচক সংখ্যা কি। আমরা যদি একটু লক্ষ্য করি, প্রতিনিয়তই দ্রব্যের দাম, আমরা যদি দামের কথা চিন্তা করি, সময়ের সাপেক্ষে ওঠানামা করে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। কোনো কোনো দ্রব্যের দাম বেড়ে যায়, আবার কোনো কোনো দ্রব্যের দাম কমে যায়। এখন বলতে পারো, স্যার দ্রব্যের দাম এই যে হ্রাস বৃদ্ধি ওঠানামায় আমাদের জীবনের সাথে এর সম্পর্কটা কি? তুমি মনে রাখবে যে দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি মানুষের জীবনের উপর যথেষ্ট প্রভাব ফেলে। তো দ্রব্যের মূল্যের পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার মানের যে পরিবর্তন হয়, আর এই পরিবর্তন বোঝাতে যে সংখ্যাটি আমরা ব্যবহার করি তাকে আমরা সূচক সংখ্যা বলি। আবারও বলছি, দ্রব্যের দামের পরিবর্তনের ফলে বা মূল্যের পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার মানের যে পরিবর্তন ঘটে, আর সেটা বোঝাতে আমরা একটি সংখ্যা ব্যবহার করে থাকি, ওই সংখ্যাটাকে আমরা সূচক সংখ্যা বলি। ক্লিয়ার? যেমন তুমি ধরো, তুমি যখন প্রথম মোবাইল আসে, আমরা তখন মাত্র মাস্টার্স পাস করেছি, তখন তো আমরা অ্যাভেলেবল, এখন তোমরা কালার মনিটর প্লাস টাচ মোবাইল ছাড়া, স্মার্ট মোবাইল ছাড়া তোমরা ব্যবহার করো না ক্যামেরা। আর আমরা যখন প্রথম মোবাইল হাতে নেই বা দেখেছি, তখন তো কালার মনিটর তো প্রশ্নই আসে না, সাদা কালো মোবাইল, এবং তার দাম ছিল অনেক। তুমি মনে করো আমি যে সিমটা ব্যবহার করি, এটা নর্মাল সিম, যেটা তুমি এখন 50-100 টাকায় কিনতে পারো, এবং 100 টাকাটা সিম কিনলে বলে তোমাকে 50 টাকা ফ্রি বোনাস টক 10 দেয়, 50 টাকা। কিন্তু আমার এই সিমটার দাম 1200 টাকা। এখন বলো, এই সিমটা এখন হলো 50 টাকা, আগে হলো 1200 টাকা। তাহলে বলো, এখন মোবাইলের ব্যবহার, এই সিমের দাম কমেছে। আগে করতো কি, মানুষ নেটওয়ার্ক পেত না, বাসের উপরে এন্টিনা লাগিয়ে সে নেটওয়ার্কের আনার চিন্তা করতো। বর্ষার দিন আসতে ঝড় বৃষ্টি আবার বাঁধ ভেঙে পড়তো, কত দুর্ভোগের মধ্যে ছিল। আর প্রত্যন্ত অঞ্চলে তো প্রশ্নই আসে না, হাতে গোনা কিছু লোক তোমার মোবাইল ব্যবহার করতো। পার মিনিটে ছিল 60 টাকা খরচ। তাহলে পার মিনিটে 60 টাকা খরচ। এখন তোমাদের মোবাইলের পিছনে পার মিনিটে কত খরচ আছে বলো? খুবই কম। তাহলে তুমি এ থেকে কি বলতে পারো? আমরা কিছুদিন আগে দেখলাম পেঁয়াজের দাম 200 টাকা হয়েছে, এখন আবার 40-50 টাকা পাওয়া যায়। তোমার পরিবার
যখন 200 টাকা হিসেবে পেঁয়াজ বাজারে কেনা যেত, তখন তোমার বাবা কত কেজি পেঁয়াজ কিনতেন? এখন দাম কমেছে, এখন তোমার বাবা পেঁয়াজ বাড়িয়ে কেনেন না কমিয়ে কেনেন? ধরো ইলিশ মাছ এখন বাজারে গেলে মনে করো কেজি 1000 টাকা, আর সিজনে পাওয়া যায় কেজি 200, 300, 250, 500 টাকা। বলো, এখন তোমার বাবার যে বাজেটটা রয়েছে, উনি বেতন দিয়ে, তোমার বেতন দিয়ে কি করে? উনি ঘর ভাড়ার চিন্তা করে, উনি তোমার শিক্ষার কথা চিন্তা করে, খাদ্যের কথা চিন্তা করে, কাপড়ের কথা চিন্তা করে, অনেক কিছু ভাবতে হয়, চিকিৎসার জন্য টাকা রাখতে হয়, বিভিন্ন খাতে খাতে বাজেট করতে হয়। এখন ওনার বাজেট হলো মনে করো তোমার খাবারের পিছনে 10,000 টাকা। এখন দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি ওনার দ্রব্যের সেই দ্রব্যে এখন 15,000 টাকা লাগে, তাহলে উনি কি করবেন? উনি 10,000 টাকার মধ্যেই কোনোটা যেটার দাম বেড়েছে সেটার ব্যবহার কমাবেন, অথবা যেটার দাম কমেছে সেটার ব্যবহার বাড়াবেন, যাতে ওনার বাজেট ঠিক থাকে, তাই না? তো দেখো, এই যে কখনো কখনো দ্রব্যের ব্যবহার বৃদ্ধি পায়, আবার কখনো কখনো দ্রব্যের দাম মানে ব্যবহার কমে যায়, পিছনে কারণ কি? দেখো, মূল্যের পরিবর্তন, তাই না? তাহলে সুতরাং তাহলে আমরা বলছিলাম মোবাইলের কথা। তুমি এখন দেখো, একজন ভিক্ষু, একজন রিক্সা শ্রমিক, তার হাতে মোবাইল আছে। আজকে কিন্তু তুমি ঠকাতে পারবে, একজন মাছ বিক্রেতা থেকে তুমি ঠকাতে পারবে না। তুমি যদি বলো যে ভাই মাছের বাজার কমে গেছে, উনি কিন্তু সেটা শুনবেন না, ওনার হাতে মোবাইল আছে, উনি মাছ বাজারে খবর নিয়ে দেখবেন আসলে মাছের দাম কমে গেছে কিনা, তাই না? সুতরাং আমাদের সকল কিছু অনুকূলে রয়েছে। আমাদের কল রেট কমেছে, মোবাইল সেটের দাম কমেছে, সিমের দাম কমছে, কল রেট কমেছে, তারপর তোমার নেটওয়ার্ক অ্যাভেলেবল। সুতরাং সকল সুযোগ আমাদের আয়ত্তে আসছে, এবং আগের সাথে আমাদের খরচটা কমে গেছে। তাহলে মানুষ কি মোবাইলের ব্যবহার বাড়াবে না কমাবে? সিম্পল উত্তর তোমরা নিশ্চয়ই বলবে, স্যার মোবাইলের ব্যবহার তো মানুষ বাড়িয়ে দেবে। তাই বাড়ানোর পিছনে কারণটা কি? সবকিছুর মূল্য কমেছে। রমজান মাসে আসলে আমরা দেখি খাবারের দাম বেড়ে যায়। এখন তোমার বাবার বাজেট যেটা আছে, উনি ওই বাজেটের বাইরে যেতে পারবেন? তার তো অন্যান্য খরচ আছে। উনি কি করবেন? উনি করবেন বাজারে গিয়ে যে সমস্ত দ্রব্যগুলোর দাম বেড়েছে ওইটা কম কিনবেন, আবার যেটা অর্থাৎ ব্যালেন্স রাখার জন্য। তাহলে আমরা দেখেছি দ্রব্যের মূল্যের পরিবর্তনের ফলে মানুষ তার ব্যবহৃত দ্রব্যগুলো কখনো বাড়িয়ে বাড়িয়ে কিনে, আবার কমিয়ে দেয়। কারণ দ্রব্যের দাম যদি ঊর্ধ্বগতি হয়, তাহলে বাজেটকে ঠিক রাখার জন্য সে দ্রব্যের ব্যবহার কমায়, অথবা দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে সে দ্রব্যের ব্যবহার বাড়িয়ে দেয়। তাহলে আমরা যাই কিছু করি না কেন, সবকিছু মূল্যের পরিবর্তনের উপর নির্ভরশীল, তাই নয় কি? তাই না? সুতরাং আমরা বলবো দ্রব্যের দামের পরিবর্তনের ফলে মানুষের জীবনযাত্রার মানের যে পরিবর্তন সংঘটিত হয়, আর এই পরিবর্তন বোঝাতে আমরা একটি সংখ্যা ব্যবহার করে থাকি, ওই সংখ্যাটাকে আমরা সূচক সংখ্যা বলি। ক্লিয়ার স্যার? অনেকে বলে যে সূচক সংখ্যাকে অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়, কেন? ব্যাখ্যা করে আসতে পারে প্রশ্ন। কোন দেশের অর্থনৈতিক অবস্থা বোঝাতে গেলে, মানুষের জীবনযাত্রার মান বোঝাতে এই সংখ্যাটি, সূচক সংখ্যাটি ব্যবহার করা হয় বিদায় আর্থসামাজিক অবস্থান বোঝায়। অর্থসামাজিক অবস্থা বলতে কি বোঝায়? অর্থনৈতিক অবস্থা, তাই না? দেশের সামাজিক অবস্থা ইত্যাদি বোঝায়। সুতরাং এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে, একক হিসেবে কাজ করে, তোমার জীবনযাত্রার মান পরিবর্তন বোঝাতে কাজ করে। সুতরাং এই জন্য কোন দেশের অর্থনৈতিক অবস্থা বোঝাতে এই সংখ্যাটি ব্যবহার করা হয়। সুতরাং ইয়াকে ওই দেশের একটি অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয়। ওকে স্যার? এখন প্রশ্ন আসতে পারে, সূচক সংখ্যা কয় প্রকার? সূচক সংখ্যা কয় প্রকার স্যার? 3 প্রকার। কি কি বলেন? মূল্য সূচক সংখ্যা, আমি লিখি, একটা হলো মূল্য সূচক সংখ্যা, আরেকটা হলো পরিমাণ সূচক সংখ্যা, এবং আরেকটা হলো মূল্যবান সূচক সংখ্যা। ঠিক আছে? তো আমরা
একটু তার আগে আমরা বলি, তাহলে তিনটা আগে জেনে রাখতে গেলে আমরা একটু পরে পড়াবো, এগুলোর কতগুলো সূত্র আছে সেগুলো আমরা দেখবো। তবে তার আগে আমরা বলি সূচক সংখ্যা নির্ণয়ের কতগুলো প্রবলেম আছে এটা বুঝতে হবে। কি কি সমস্যা? উদ্দেশ্য হতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। আমাকে দেখতে হবে আমি সূচক সংখ্যা, যেহেতু দ্রব্যের মূল্যের পরিবর্তন নিয়ে আমরা কাজ করি, তাহলে আমি সূচক সংখ্যা কাদের জন্য নির্ণয় করব? ওই সমস্ত লোকদের জন্য যারা প্রতিদিন বেশি বেশি টাকা খরচ করে জীবনযাত্রার মান নির্ধারণ করে অথবা জীবনযাত্রা পরিচালনা করতে অভ্যস্ত। এইখানে দেখতে হবে কত পার্সেন্ট মানুষ সেই উচ্চ বিলাসিতার মধ্যে রয়েছে। আজকে একজন মানুষ অনেক কিছু ইফতারিতে খরচ করতে পারে, তার অনেক টাকা আছে, কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? সব মানুষকে একইভাবে ব্যবহার করতে পারে না। তারা আমাদের সূচক সংখ্যার উদ্দেশ্য হলো আমি কাদের জন্য সূচক সংখ্যা গঠন করব? ওই মুষ্টিমেয় ধনীদের জন্য না মেজরিটি মানুষের জন্য? এটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সূচক সংখ্যার কথা হলো ওই সমস্ত লোকদের জন্য আমরা সূচক সংখ্যা গঠন করব অথবা নির্ণয় করব যে সমস্ত লোক তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য যে সমস্ত দ্রব্যাদি ব্যবহার করে থাকে ম্যাক্সিমাম মানুষ। দু একজনকে ভিত্তি ধরে আমরা সবার ভিতরে এটা চালিয়ে দিতে পারি না যে একজন কোটিপতি লোক সবাই সমাজের কোটিপতি নয়। সুতরাং একজন কোটিপতি দিয়ে বিচার করলে হবে না যে বাংলাদেশের সব মানুষ কোটিপতি। সুতরাং সূচক সংখ্যার উদ্দেশ্য থাকতে হবে আমি কাদের জন্য সূচক সংখ্যা নির্ণয় করব, কোন দ্রব্যগুলো নিয়ে আমার বিবেচনায় আনবো। ওকে, সূচক সংখ্যা নির্ণয়ের জন্য দুটি বছর ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি পড়া, দুটি বছর ব্যবহৃত হয়। এক, একটি হলো বৃদ্ধি বছর আর একটি হলো চলতি বছর। এই জিনিসটা আমাদের ভালো ভালো করে বুঝতে হবে। বৃদ্ধি বছর কি এবং চলতি বছর কি, এইটা যদি আমরা বুঝতে পারি আমি কতগুলো উদাহরণের মাধ্যমে বুঝাবো। বৃদ্ধি বছর, তুমি যে বছরের সাথে তুলনা করে যে বছরের জন্য তুমি সূচক নির্ণয় করতে চাও, দুইটা বছর খেয়াল করবে, দুইটা কথা বলেছি। একটা তুলনা করতে চাও, আরেকটি তুলনার মাধ্যমে নির্ণয় করতে চাও। তাহলে যার সাথে তুলনা করতে চাও সে পূর্বের বছর, তাই না? আর যেটা নির্ণয় করতে চাও, যে বছরের জন্য নির্ণয় করতে চাও সেটা কি? বর্তমান বছর, প্রেজেন্ট ইয়ার। আর হলো বেজ ইয়ার। তাহলে আমরা বলি তোমার কলেজের রেজাল্ট তুমি যদি মনে করো 2018 আর 2019, দুইটা বছরের রেজাল্ট আমরা তুলনা তোমাদের কলেজে। আমি যদি বলি যে ঢাকা কলেজের কথাই বলি, 2018 সালে কেমন রেজাল্ট হয়েছিল এবং 2019 সালে কেমন হয়েছে, দুইটার মধ্যে কোন ইয়ারটা ভালো ছিল কি করে? তাহলে আমরা পাবো আমার বর্তমান অবস্থা যদি তুমি তুলনা করো, তাহলে তোমাকে আমার অতীত খুঁজতে হবে, আমার পেছনে যেতে হবে, তাহলে তুমি আমার বর্তমান অবস্থার কথা বলতে পারবে না। এবং বর্তমান অবস্থা যদি তুমি আমাকে বলতে না পারো তাহলে ভবিষ্যতে বলতে পারবে না, কারণ ভবিষ্যতে টোটালি আনসার্টেন। অতীত দেখে আমি বর্তমানটা ভালো করে দিই। আমি যদি অতীতে কোনো ভুল করে থাকি, আমার বর্তমানে আমি নিজেকে শুধরে নিতে পারি, তাই না? সুতরাং আমাকে বিচার করতে হবে আমার অতীত দিয়ে, তারপর তুমি আসবে আমার বর্তমানটাকে তুলনা করতে। তাহলে 2018 সালে ঢাকা কলেজের রেজাল্ট কেমন ছিল আর 19 সালে কেমন ছিল, এটা যদি তুলনা করি কোন ইয়ারে ভালো ছিল। এখন যদি বলি তাহলে 19 সালে কেমন হয়েছিল,
ঢাকা বোর্ডের যে রেজাল্ট, তাহলে 20 সালে কেমন হয়েছিল এটা বলতে পারবো না, আমরা বলবো 18 সালে কেমন ছিল। তাহলে কার সাথে তুলনা করেছি? 2018 সালের সাথে তুলনা করেছি। কাকে করেছি? 19 সালে। আমরা জানতে চাই কোন ইয়ারের কথা? আমরা জানতে চাই 2019 সালের কথা। তাহলে 2019 কে আমরা বলবো বর্তমান বছর, এবং 2018 সালকে আমরা বলবো ভিত্তি বছর। তাহলে যে বছরের সাথে আমরা তুলনা করি তাকে আমরা বলি ভিত্তি বছর, আর যে বছরের জন্য আমরা সূচক সংখ্যা নির্ণয় করি তাকে আমরা বলি চলতি বছর। ওকে স্যার? এবং এতটুকু জেনে রাখো যে 19 সালে ঢাকা কলেজের রেজাল্ট ছিল এই বিগত 10 বছরের শ্রেষ্ঠ রেজাল্ট। তাহলে এটা আমরা কেমনে বললাম? ওই যে পিছনের বছরগুলোর সাথে আমরা তুলনা করেছি, যে 19 সালের তুলনায় পিছনের বছরগুলোর রেজাল্ট কেমন ছিল। তার মধ্যে বলছি না 2019 সালের রেজাল্ট ছিল ঢাকা কলেজের এই স্মরণকালের সবচেয়ে ভালো রেজাল্ট। কিসের মাধ্যমে বলেছি? তুলনা করে বলেছি। তবে মনে রাখবে, একটু কথা বলে দেই, অবজেক্টিভে তোমাদের আসতে পারে ভিত্তি বছরের এবং চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সময়ের ব্যবধান কত হতে পারে। মনে রাখবেন, সর্বোচ্চ ব্যবধান হতে পারে 10 বছর। কত বছর? 10। বলবে 5, 6, 8, 10। কোন বছর সর্বোচ্চ ব্যবধান কত? 10। কারণ হলো সূচক সংখ্যা দ্রব্যের খুচরা মূল্য নিয়ে বিশ্লেষণ করে বিচার করে, পাইকারি মূল্য নয়, উৎপাদনকারীর মূল্য নয়। কোথায়? খুচরা মূল্য, যা আমরা 5 কেজি 2 কেজি আমরা এভাবে কিনি না, এটাকে বলে খুচরা মূল্য। কারণ খুচরা মূল্যই প্রতিনিয়ত পরিবর্তন করে, মানুষের জীবনের উপর প্রভাব ফেলে কারা? ওই খুচরা মূল্য। এজন্য খুচরা মূল্য নিয়ে সূচক সংখ্যা নির্ধারণ করা হয়। ওকে, তাহলে এবার আসো, আমরা বলছি ভিত্তি বছর এবং চলতি বছর। এখন কথা হলো, সব বছরের জন্য কি সূচক সংখ্যা নির্ণয় করা যায়? না। কেন? সূচক সংখ্যা ওই সকল বছরের জন্য নির্ণয় করা যাবে যে দ্রব্যের মূল্য নিয়ে তুমি কাজ করতে চাও। আমাদের দেখতে হবে ওই দ্রব্যের দাম সারা দেশে ওই সময়ে স্থিতিশীল অবস্থায় ছিল কিনা। যদি ওই সময় কোনো এক সময়ে কোন দ্রব্যের দাম সারা দেশে স্থিতিশীল অবস্থায় ছিল, একই ছিল, কাছাকাছি ছিল, তাহলে ওই দ্রব্যের দাম নিয়ে কাজ করা যাবে এবং মানুষের জীবনযাত্রার পরিবর্তন বোঝা যাবে। সে দ্রব্যের দাম, দ্রব্যের ব্যবহার বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে, তাই না? সুতরাং কোন দেশে যদি বন্যা হয়, জ্বর হয়, খরা হয়, ফসল নষ্ট হয়, যুদ্ধ হয়, তাহলে ওই দিন তুমি 1971 সালের কথা চিন্তা করো, বাংলাদেশের যুদ্ধ হয়েছে। যে অঞ্চলগুলোতে যুদ্ধ হয়েছে আর যে অঞ্চলগুলোতে যুদ্ধ হয়নি, তাহলে যুদ্ধ হলে হয় কি? ওই অঞ্চলে খাবারের দ্রব্যাদি পৌঁছায়নি। আবার যে এলাকায় যুদ্ধ ছিল না ওই এলাকায় এগুলো খাবার দ্রব্য পৌঁছেছে, তাহলে ওই এলাকায় দ্রব্যের দামগুলো একটু তুলনামূলক কম ছিল, আর যে এলাকায় পৌঁছতে পারেনি ওখানে আকাশচুম্বী দাম ছিল, তাই না? খরা, ঝড় বৃষ্টিতে 1970 সালে শুনেছি বন্যা হয়েছে, আমাদের জন্ম হয়নি। তুমি মনে করো সেই সময় যে এলাকায় বন্যা হয়েছে, অথবা 1991 সালে বন্যা হয়েছে, যে এলাকায় বন্যা হয়েছে সে এলাকায় ফসল হয়নি, আর যে এলাকায় বন্যা হয়নি সেখানে ফসল হয়েছে, তাহলে তুলনামূলক তুমি একটি পরিবর্তন লক্ষ্য করো। তাহলে যে এলাকায় ফসল হয়েছে সেখানে ফসলের দাম একটু কম, আর যেখানে হয়নি সেখানে দাম বেশি, তাই না? সুতরাং সকল বছরের জন্য সূচক সংখ্যা নির্ণয় করা যায় না। যদি যে দ্রব্যের দাম নিয়ে তুমি কাজ করতে চাও, ওই দ্রব্যের দাম যদি স্থিতিশীল অবস্থায় না থাকে। এবার আসো, তাহলে আমাকে ভিত্তি বছর এবং চলতি বছর আমাকে নির্ধারণ করতে হবে। মনে রাখতে হবে 10 বছরের বেশি ব্যবধান হবে না, এবং সকল বছরের মাধ্যমে আমরা সূচক সংখ্যা নির্ণয় করতে পারি না সকল বছরের জন্য। সুতরাং ভিত্তি বছর এবং চলতি বছর নির্ধারণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এটা একটি সমস্যা। গুরুত্ব, দ্রব্যের গুরুত্ব দিতে হবে। সকল দ্রব্য সূচক সংখ্যার জন্য ব্যবহার করা যায় না। ওই সমস্ত দ্রব্যের গুরুত্ব দিতে হবে যে সমস্ত দ্রব্য ম্যাক্সিমাম মানুষ তার নিত্য প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করা যায়।
যে কথা আগেই বলেছি, একজন ধনী লোক সে প্রতিনিয়ত ইলিশ মাছ খেতে পারে, গলদা চিংড়ি খেতে পারে, খাসি রোস্ট, মুরগি রোস্ট খেতে পারে, খাসি রেজালা খেতে পারে, এটা সেটা প্রচুর খেতে পারে, তার সামর্থ্য আছে। এখন তুমি বিচার করো এই সামর্থ্য, এই যে আর্থিক মানে ক্ষমতা সম্পন্ন লোক সমাজে কয়টি আছে? এখন তুমি যদি ওই লোকের উপরে ভিত্তি করে বাংলাদেশের অবস্থান তুমি প্রকাশ করো, তাহলে অর্থনৈতিক সঠিক চিত্র পাওয়া যাবে, মানুষের জীবনযাত্রার মানে সঠিক তুমি পরিমাপ বর্ণনা করতে পারবে না। তাহলে আমাকে ওই সমস্ত দ্রব্য গণনায় অন্তর্ভুক্ত করতে হবে, ওই সমস্ত দ্রব্যকে গুরুত্ব দিতে হবে যে সমস্ত দ্রব্য ম্যাক্সিমাম মানুষ তার প্রয়োজন মেটানোর জন্যই ব্যবহার করে থাকে। ক্লিয়ার? আমরা এটা অনেক সময় করি না, তেলামাতাকেও যদি গিয়ে আমরা আসল জিনিস থেকে একটু দূরে সরে যাই, ফলে সঠিক চিত্রটা আমরা হাতে পাই না। এটা একটা প্রবলেম। আরেকটি প্রবলেম হলো সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে কতগুলো গাণিতিক সূত্র ব্যবহার করা। তোমরা পড়েছো ফার্স্ট পেপারে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা প্রচুর করেনি? পড়েছি, এটা সবাই জানে। এখন সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে তুমি কোন কটা ব্যবহার করবে? আমরা গাণিতিক গড় সহজ বলি বিদায়, সহজ ভাবে এটা বুঝি বিদায় আমরা গাণিতিক গড়ের দিকে আমাদের একটু গুরুত্বটা চলে যায় যে গাণিতিক গড়ই ব্যবহার করি। মনে রাখতে হবে সকল ক্ষেত্রে গাণিতিক গড় ব্যবহার করা যায় না, এই ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। বলতে পারো কোন কোন ক্ষেত্রে? তোমাকে একটি যদি অবজেক্টিভ আমি দেই, মনে রাখতে হবে দুইটা ধারার কথা বলে আর বাকিগুলো আমি নাই বললাম। একটা হলো গাণিতিক ধারা, আরেকটা হলো জ্যামিতিক ধারা। আমার বেতন, তোমার বেতন, তোমার বাবার বেতন, তোমার আম্মার বেতন, এইগুলো মানুষের আয়টা একটি নির্দিষ্ট হারে বাড়ে। তাহলে যে নির্দিষ্ট হারে বাড়লো ওইটাকে আমরা বলি গাণিতিক ধারা। আর কোন দ্রব্যের দাম বাড়ে কিন্তু মানুষের ব্যয় বাড়ে চক্রক্রমিক হারে। যেমন তোমরা অর্থনীতিতে আছে যে মানুষ বাড়ে গোলা বাড়ে ইঁদুরের মতো। তার অর্থ কি? আমরা মানুষের সংখ্যা একটি আর ইঁদুরের বাচ্চা অনেক। তো সারা বিশ্বকে যদি আমরা পরিমাপ করি, একদিন আজকে কত সেটা জন্মগ্রহণ করেছে বলো? এই যে চক্রক্রমিক ধারাটা, এটা জনসংখ্যার বৃদ্ধির ক্ষেত্রে হয়, এটা দ্রব্যের দামের ক্ষেত্রে হয়, কিন্তু মানুষের আয় কিন্তু এটি নির্দিষ্ট হারে বাড়ে। আজকে আমার বেতন যা আছে কালকে তার 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আজকে যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা আবার আজকে মনে করো বাংলাদেশে 1000 শিশু জন্মগ্রহণ করেছে, কালকেও যে 1000 শিশু জন্মগ্রহণ করবে তা তো বলতে পারো না। তাহলে কালকে যে 5000 জন্মগ্রহণ করবে না তার নিশ্চয় থেকে তুমি দিতে পারো? কিন্তু আজকে যে আয়টা আছে আমার, কালকে এই হারে আয় বাড়বে এটা আমি নিশ্চয়তা দিতে পারি। কিন্তু ওই যে জনসংখ্যার বৃদ্ধি বা যে দ্রব্যের দাম আজকে যে অবস্থা আছে কালকে ওই অবস্থা আমি দ্রব্যের বাজারে গিয়ে পাবো এটা আমি নিশ্চয়তা দিতে পারি না। এটা কমতেও পারে, কমাটা। যেমন শেয়ার বাজারের কথা বলো, শেয়ার বাজারের দাম তুমি এখন দেখো যে কখনো হুট করে বিশাল পরিমাণ বেড়ে যায়, আবার হুট করে কমে যায়, এখানে আস্থা রাখা যায় না। সুতরাং মানুষের আয় বাড়ে গাণিতিক হারে, আর মানুষের ব্যয় বাড়ে বা জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, ব্যাংকের সুদ বাড়ে জ্যামিতিক হারে। যে ক্ষেত্রে জ্যামিতিক মানে চক্রক্রমিক ধারণা অব্যাহত থাকে সেখানে আমরা গাণিতিক ধারণা ব্যবহার করতে পারি না, গাণিতিক গড়ের সূত্র ব্যবহার করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা জ্যামিতিক ধারণা বা জ্যামিতিক সূত্র ব্যবহার করে থাকি। আমরা যারা এটা বুঝি না, পার্থক্যটা বুঝি না, পরিসংখ্যান আমরা বুঝি না, তারা যে কোনো পরিমাপ করতে গেলে গাণিতিক গড় সোজা বিদায় ওটাকে ব্যবহার করে থাকেন। কিন্তু মনে রাখতে হবে সূচক সংখ্যার সাথে গাণিতিক গড় যায় না, সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে গাণিতিক গড় ব্যবহার করা যায় না। এই ক্ষেত্রে আমাদের জ্যামিতিক গড়টাই ব্যবহার করতে হবে। এটা আমরা করি না, এটা একটা সূচক সংখ্যার অসুবিধা। ওকে,
আমরা আমাদের মতো পড়াচ্ছে এই কারণে দেখো অনেকে পড়াচ্ছে, অনেক কলেজের আমি লেকচার দেখি মানে অনলাইনে, সেখানে বলে শিখুন বল আমরা এখানে কি কি শিখবো। আসলে এটা দিয়ে শিখবা, আমরা যে অবজেক্টিভের কথা বলি, এমসিকিউর কথা বলি, তুমি ডিটেইলস যদি কোর্স একটা চ্যাপ্টার সম্পর্কে ডিটেইলস না বলা হয় তাহলে তুমি কিন্তু অবজেক্টিভ গুলো পারবে না। আর অবজেক্টিভ বইয়ের ভিতরে টোটাল বই রিডিং দিয়ে যাওয়াটা আমাদের ছাত্রদের জন্য অত্যন্ত কঠিন কাজ। সুতরাং আমরা যারা শিক্ষক রয়েছে আমরা যে আলোচনাগুলো করি এর মধ্যে কিন্তু অবজেক্টিভ অনেকগুলো প্রসঙ্গ চলে আসে। এগুলো যদি মাথায় কাজ করতে পারো অবজেক্টিভ অংশটা ইনশাআল্লাহ এখানে শেষ হয়ে যাচ্ছে, তাই না? এই যে আমরা বলছি সূচক সংখ্যার ভিত্তি বছর চলতি বছরের মধ্যে ব্যবধান সর্বোচ্চ কত হতে পারে, এখন ইজিলি বলতে পারবে যে 10 বছর। সব বছরের জন্য কি সূচক সংখ্যা নির্ণয় করা যায় না স্যার? উত্তর হয়ে গেল। আবার যদি বলি সূচক সংখ্যা কয় প্রকার, কত প্রকার, তাহলে কত বলবে? 3 প্রকার। এটা তো অবজেক্টিভ হয়ে গেল। সূচক সংখ্যার জন্য কয়টি বছর ব্যবহৃত হয়? তোমরা 2টি। কি কি? ভিত্তি বছর আর চলতি বছর। সংখ্যা দেবে না, মানে কয়টি এটা বলতে পারে। ভিত্তি বছর চলতি বছর দিবে, এরকম ভাবে। ওকে, এই যে অবজেক্টিভ গুলো হয়ে যাচ্ছে। এখন আসো যে আমরা এই যে ভিত্তি বছর এবং চলতি, আমি কয়েকটা টার্ম লিখব, একটু দেখো। দেখো, একটা হলো পি, আর একটা হলো কিউ, আর হলো এন, আর হলো জিরো। পি কে কি বলে, কিউ কে কি বলে, এন কে কি বলে, জিরো কে কি বলে, এই চারটা জিনিস একটু ভালো করে বুঝতে হবে। পি মানে প্রাইস, কিউ মানে কোয়ান্টিটি, তাহলে কি পি মানে মূল্য, এটা কি এটা কি কারেন্ট ইয়ার, আমরা কি বলি চলতি বছর। আর জিরোটাকে আমরা কি বলবো তাহলে? বেজ ইয়ার, তাকে আমরা বলি ভিত্তি বছর। একেবারে স্লোতে আগাচ্ছে একটু বোঝার জন্য তোমাদের, এবং আশা করছি যারা আমার ক্লাসের সাথে থাকো, যদি একজনও থাকো, ওই একজনকে যদি আমরা একটু ফলো করো আমাকে, তাহলে তোমার উত্তরগুলো সূচক সংখ্যা পড়তে হবে না আশা করছি। তাহলে পিটাকে আমরা বলি প্রাইস, আর কিউটাকে বলি আমরা কোয়ান্টিটি। তার অর্থ কি? দ্রব্যের দাম বাড়লে তুমি তোমার দ্রব্যের ব্যবহারটা কমিয়ে দেবে, আর দ্রব্যের দাম কমলে তুমি দ্রব্যের ব্যবহারটা বাড়িয়ে দেবে। তোমার যেটা আমরা উদাহরণ দিয়েছি, তোমার বন্ধু একটি টি শার্ট কিনেছে, তোমার খুব পছন্দ হচ্ছে এটি কেনার জন্য। এখন বন্ধুকে জিজ্ঞেস করলে, বন্ধু তোমার এই টি শার্টের দাম কত? বললো 1000 টাকা। তুমি তোমার বাবার কাছ থেকে বা মার কাছ থেকে 1000 টাকা নিয়ে বাজারে গেলে, দোকানে গেলে, গিয়ে দেখো দাম কমেছে, 500 টাকা হয়েছে, তুমি কি করবে? ওই গেঞ্জি 2 কালারের 2টা কিনলে, তাহলে তুমি কেন 2টা কিনলে? কারণ দ্রব্যের দাম কমেছে, এজন্য তুমি ব্যবহার বাড়িয়ে দিয়েছো। এখন যদি গিয়ে বাজারে দেখতে ওই গেঞ্জিটা 1500 টাকা হয়েছে, তুমি কি কিনতে? ফিরে আসতে। কারণ কি? তোমার বাজেট 1000 টাকা, কিন্তু হয়েছে 1500 টাকা, তাহলে তোমার সামর্থ্যের বাইরে চলে গেছে, তাহলে তুমি আর দ্রব্যটা কিনতে না। এজন্য এই যে কোয়ান্টিটি, দামের সাথে পরিমাণের একটি সম্পর্ক রয়েছে, সেজন্য আমরা পি এবং কিউ ব্যবহার করি। তাহলে এটাকেই আমরা কি বলছি? বর্তমান বছর বা চলতি বছর, যে বছরের জন্য আমরা সূচকটা নির্ণয় করতে চাই। আর জিরোটা যেটা ও পড়ে না, জিরো এটা ভিত্তি বছর। তাহলে একটু দেখো, এখন একটু লিখে আমরা, তোমরা বলবে আমার সাথে সাথে, তোমরা বলবে পি এর আর হলো কিউ এর, পি জিরো এটাকে আমরা ছোট হাতে দিয়ে লিখতে পারি
কিউএন কিউ0। আশা করি দেখা যাচ্ছে লেখা। পি মানে প্রাইস, কোন বছরের জন্য? দ্রব্যের মূল্য কোন বছরের জন্য? চলতি বছরের জন্য। পরিমাণ, দ্রব্যের পরিমাণ কোন বছরের জন্য? চলতি বছরের জন্য। এন চলতি বছর। তাহলে তুলনা করবে যে দ্রব্যের দাম বর্তমানে যা ছিল, পূর্বে আমরা একটু দেখে আসি কেমন ছিল। তাহলে পূর্বের দাম কত? P0, জিরোটাকে কি বলছি? ভিত্তি বছরের। P মানে প্রাইস, ভিত্তি বছরের দ্রব্যের দাম। আর চলতি বছরে কি? দ্রব্যের ব্যবহার, আমি কতটা দ্রব্য ব্যবহার করেছি। যদি বেশি ব্যবহার করি দাম তুলনা বাড়বে, তাই না? তাহলে Q0 মানে কি? ভিত্তি বছরে উৎপাদিত দ্রব্যের পরিমাণ অথবা ভিত্তি বছরে ব্যবহৃত দ্রব্যের পরিমাণ। তুমি যখন যেটার ক্ষেত্রে যদি উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করো তাহলে উৎপাদন বোঝাবে, আর যদি তুমি ব্যবহারের ক্ষেত্রে বুঝিয়ে থাকবে তাহলে ব্যবহারের ক্ষেত্রে বোঝাবে কতটুকু ব্যবহার করেছো, কোন পণ্যের কতটুকু, এবং তার জন্য তুমি কত টাকা খরচ করেছো ইত্যাদি। এখন আমরা 3 প্রকার সূচকের সংখ্যা কথা বলেছিলাম। কি কি বলো? এক নম্বরে বলেছিলাম মূল্য সূচক সংখ্যা, 2 নম্বরে বলেছিলাম পরিমাণ সূচক সংখ্যা, আর 3 নম্বরে বলেছিলাম মূল্যমান সূচক সংখ্যা, তাই না? আরেকটু কথা বলে রাখি, সূচক সংখ্যাকে সর্বদাই শতকরায় প্রকাশ করবে, তবে মানটাকে শতকরায় দিতে হয় না। দেখো পরিবর্তনটা কেমন, তুমি বলতে পারবে তুমি 100 টাকা দিয়ে একটি টি-শার্ট কিনেছো, কিছুদিন পরে বাজারে এটা বিক্রি করলে 120 টাকা, তোমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে তোমার এখানে ভিত্তির মূল্য কত বলো? 100। তার মানে কি ক্রয় মূল্য ছিল 100, ওইটাকে আমরা ভিত্তি মূল্য বলি। বর্তমান মূল্য কত বলো? 120। তাহলে তোমার কি, তুমি কি লস করেছো না লাভ করেছো? তাহলে কি 120 মাইনাস 100, তাহলে তোমার লাভ হলো কত? 20%, শতকরা 20% তোমার লাভ, তাই না? এইটাই হলো সূচক। আবার একটা দ্রব্য তুমি 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে, এখানেও কিন্তু তুমি কত 20% লস করলে, এটাই হলো সূচক সংখ্যা। ওকে, তো আমরা আসি মূল্য সূচক সংখ্যা। P0N, এটা এবার বলতে পারো প্রাইস ইনডেক্স। মূল্য সূচক সংখ্যা কত? চলতি বছরের জন্য বা কোন বছরের সাপেক্ষে? ভিত্তি বছরের সাপেক্ষে চলতি বছরের সূচক সংখ্যা। I0N দেয়, P0N দেয়, তাহলে কি হবে? দেখো চলতি বছরে উৎপাদিত পণ্যের মোট মূল্যকে ভিত্তি বছরে উৎপাদিত মোট পণ্যের মূল্য দ্বারা ভাগ করে যদি শতকরায় প্রকাশ করি, তাহলে যে মান পাওয়া যায়, যে সূচক সংখ্যা পাওয়া যায়, তাকে আমরা মূল্য সূচক সংখ্যা বলি। আবারও বলছি, চলতি বছরে উৎপাদিত কোন পণ্যের মোট মূল্যকে যদি আমরা ওই দ্রব্যের ভিত্তি বছর উৎপাদিত পণ্যের মোট মূল্য দ্বারা ভাগ করে যদি শতকরা প্রকাশ করি, তাহলে যে সূচক সংখ্যা আমরা পাই তাকে আমরা মূল্য সূচক সংখ্যা বলি। 2 নম্বরে দেখো পরিমাণ সূচক, তুমি লিখতে পারবে Q0N equal to summation Qn ভাগ summation Q0 পূরণ কত? ভিত্তি বছরে উৎপাদিত মোট পণ্যের পরিমাণকে, চলতি বছরে বা বর্তমান বছরে উৎপাদিত মোট পণ্যকে ভিত্তি বছরে উৎপাদিত মোট পণ্যের দ্বারা পরিমাণ দ্বারা ভাগ করে যদি শতকরা প্রকাশ করি, তাহলে যে সূচক সংখ্যা পাওয়া যায় তাকে আমরা পরিমাণ সূচক সংখ্যা বলি। 3 নম্বরে আসে বলো মূল্যমান। V0N equal to summation Pn Qn ভাগ
সামেশন P0 Q0 ইনটু 100, যেখানে দেখো চলতি বছরে উৎপাদিত পণ্য এবং ওই পণ্যের মূল্য একত্রে গুণ করে যোগ করবে আর ভাগ করবে ওই দ্রব্যের ভিত্তি বছর উৎপাদিত পণ্য এবং তার দামের মোট দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে সূচক সংখ্যা আমরা পাই তাকে আমরা মূল্যমোট সূচক সংখ্যা বলি। একটু আসতে পারবে দ্রুত আমাদের আমরা গুরুত্বপূর্ণ সূচক সংখ্যার কথা বলি। আমরা একটু বলেছি, আমার মতো করে বলেছি যে সব দ্রব্যের গুরুত্ব আমার কাছে সমান নয়। আমি যখন দেখো আমাদের সমাজে বিভিন্ন প্রকারের বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে। তুমি একজন সুস্থ সবল মানুষ, তুমি যখন বাহিরে বের হবে তোমার কাপড়ের প্রয়োজন, তাই না? একজন যার মেন্টালি সে উইক, মানে পাগল মনে করো, সে কি এগুলো বোঝার চেষ্টা করে, তাই না? এখন আমার কাছে ভাতের গুরুত্ব বেশি, আরেকজনের কাছে অন্য দ্রব্যের গুরুত্ব বেশি, তাই না? সুতরাং গুরুত্ব দিয়ে জীবনটাকে পরিমাপ করতে হবে। সকল দ্রব্যকে আমরা সমান গুরুত্ব দিলে চলবে না। আমরা পূর্বেই বলেছিলাম ওই সমস্ত দ্রব্যকে গুরুত্ব দিতে হবে যে সমস্ত দ্রব্যগুলো মানুষ তার নিত্য প্রয়োজন মেটানোর জন্য ব্যবহার করে থাকে। এখন আসো সেই গুরুত্বপূর্ণ সূচক সংখ্যাগুলো একটু আমরা লিখি। আমি আজকে সহজভাবে তোমাকে শেখাবো এবং যদি একটু অ্যাটেন্টিভ হও, জানি না তোমরা কতজন আমার ক্লাস দেখছো, যদি দেখো তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সূচক সংখ্যা সূত্র নিয়ে তার আর তোমাকে ভাবতে হবে না। তাহলে কয় ধরনের সূচক আছে বলো? আমরা বলছি লেসপেরের সূচক যেটা আমাদের লাগবে, যেটা অঙ্ক করতে লাগবে, প্যাসের সূচক, মার্শাল অ্যাজর্নের সূচক, ফিশারের সূচক সংখ্যা, ক্যালের সূচক সংখ্যা, আরো অনেক প্রকার সূচক সংখ্যা রয়েছে। তো আমরা প্রথমে আমরা একটু দেখব, প্লিজ আমাকে ফলো করো, আর অন্য কিছু লাগবে না, আমি তোমাকে এখনই মুখস্থ করে দিচ্ছি। এক নম্বর দুইটা সূচক, আমি সবসময় আমার ছাত্রদের ক্লাসেও বলি সূচক সংখ্যা পড়তে গেলে যদি গুরুত্বপূর্ণ সূচক সংখ্যার কথা বলি তাহলে দুইটা সূচক তুমি একটু বোঝার চেষ্টা করো, আর বাকিগুলো ওই থেকে যদি আমরা পেয়ে যাই তাহলে বাকিগুলো হয়ে যাবে। সেটা কি আমরা দেখো, আমরা বলি IN, এইখানে লেখো লেস। তুমি আমার কথা শুনবে, দেখো আমি এটা আলাদা করে বোঝাই। উপরে PN, নিচে P0, এইখানে 100, এটাকে সকল সূচকের জন্য কম, সকল সূচকের জন্য কম। সূচক সংখ্যা নির্ণয়ের জন্য দুটি পরীক্ষা রয়েছে, কি কি বলো? সময় উল্টানো পরীক্ষা আর একটা কি উপাদান উল্টানো পরীক্ষা। এখন এই সূচক সংখ্যার মধ্যে কি ভালো কি মন্দ, আমি ভালো না, এখন তোমাদের 3 জন 4 জন 5 জন টিচার ক্লাস নিচ্ছেন, তাই না? এখন এই টিচারদের মধ্যে তুমি কার ক্লাসটা বুঝো কার ক্লাসটা বুঝো না, এটা পরিমাপ করার জ্ঞান তোমার নিশ্চয়ই রয়েছে, মেধা তোমার রয়েছে, তাই না? তাহলে তুমি বলতে পারো নিশ্চিত যে কতগুলো মানদণ্ডের মাধ্যমে যে এই জিনিসগুলো যদি সে ফুলফিল করে তা আমি তাকে ভালো টিচার করব। আমরা কোন শিক্ষক ভালো ক্লাসে আমরা মাঝে মাঝে তোমাদেরকে একটা প্রশ্ন করতে পারি, গোপনে উত্তর দিলে তার পারফরম্যান্স সম্পর্কে, তাই না? শিক্ষকদের কি বল পারফরম্যান্স টেস্ট হতে পারে। তো সেখানে আমরা তোমরা উত্তর দেওয়ার পরে পার্সেন্টেজ যার পক্ষে বেশি আমরা তাকে ভালো টিচার বলবো তোমাদের মতামতের উপর ভিত্তি করে, তাই তো? তা আমরা এখানে সূচক সংখ্যা যাচাইয়ের কতগুলো সূত্র, কি ভালো কি মন্দ। তাহলে কয়টা সূত্র রয়েছে আমরা বলি? দুইটার, একটা হলো সময় উল্টানো পরীক্ষা আর একটা হলো উপাদান উল্টানো পরীক্ষা, টাইম রিভার্সাল টেস্ট আর একটা হলো কি ফ্যাক্টর রিভার্সাল টেস্ট। তাহলে আসো আমি বলছি সকল সূচকে PN এবং P0 থাকবেই, মাস্ট। পরিবর্তন হবে কিউতে দ্রব্যের ব্যবহারের পরিবর্তন, তাই না? এখন আমি একটা জিনিস গুরুত্ব দিয়েছি, রাজেশ আরেকটা গুরুত্ব দিয়েছে, নিশাত আরেকটা গুরুত্ব, মোজাম্মেল আরেকটা গুরুত্ব দিয়েছে, আমি কত না বললাম।
সবার কাছে সব দ্রব্য সবসময় উপযোগী হবে বা সবাই পছন্দ করবে এমন তো না। তুমি আমার সাথে পছন্দ করতে পারো, নাও করতে পারো। তুমি যেটা পছন্দ করে সেটা আমি করতে পারি, নাও। তার মানে কি আমাকে আমি যেটা ব্যবহার করছি পছন্দ নয়, তার অর্থ হলো তুমি আমার এইটাকে গুরুত্ব দিচ্ছ না। তাহলে সেই গুরুত্বটা কার উপরে? দ্রব্যের ব্যবহারের উপরে। তাহলে দেখো বলছি আবার এই দুটোকে মনে রাখো, উপরে পি এর নিচে পি জিরো থাকবে, সাম থাকবে, পরিবর্তন কোথায় দেখো, সামেশন পি এন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো ইনটু 100। এর বাইরে যাওয়া যাচ্ছে। তাহলে কি লেসপিয়ার ভিত্তিবছরে উৎপাদিত পণ্যকে গুরুত্ব দিয়েছেন, এই জন্য উনি লবেও কিউ জিরো নিয়েছেন, হরেও কিউ জিরো নিয়েছেন। এবং এই কিউ জিরো কে অর্থাৎ ভিত্তিবছরে উৎপাদিত পণ্যকে গুরুত্ব দিয়ে উনার সূত্রটাকে উনি স্যাটিসফাই করতে চেয়েছিল যে উনি সময় উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হবেন ওনার সূত্র এবং উপাদান উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হবেন, কিন্তু দুর্ভাগ্য উনি কোনোটাই উত্তীর্ণ হতে পারেন নাই। ফলে লেসপেরের সূচক সংখ্যাকে আদর্শ সূচক বলা হবে না। দেখো দ্বিতীয় সূত্র হলো প্যাচের সূত্র। পরিবর্তন কোথায় একটু খেয়াল করবে, 0 in এখানে দেখো এখানে প্যাচ এপিএসএস। দেখো বলছি পিএন পি0 থাকবে 100 থাকবে। স্যার একটু দেখেন লেসপিয়ার সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে কোন বছরের দ্রব্যকে গুরুত্ব দিয়েছে? ভিত্তি বছরে। তাহলে বাকি আছে কোনটা বলেন? বছর তো দুইটা, একটা ভিত্তি একটা চলতি, বাকি আছে চলতি। দেন এটা সামেশন সামেশন। তার মানে কি দেখেন পি এর পি0 আছে, সাম আছে, পরিবর্তন কিউ জিরোর জায়গায় কিউ এর আছে। তার মানে কি প্যাচ সূচক সংখ্যা নির্ণয় করতে গিয়ে উনি চলতি বছর, যেহেতু উনি ভিত্তি বছর ব্যবহার করেছেন, তাহলে উনি দেখেন যে বাকি আছে একটা, তার ভিত্তি চলতি বছর নিয়ে দেখি উনিও কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নাই। সুতরাং ওনার সূত্রকে আদর্শ সূত্র বলা যাবে না। এবার আসো এই দুটো সূত্র যদি তুমি মনে রাখতে পারো, বাকি সূত্র এই দুটোই কেউ যোগ করে কেউ গুণ করে রুট করেছে, এই দুটো সূত্রের মধ্যে বাকিগুলো সূত্র হয়েছে। দেখো মুখস্থ করার সুযোগ নেই। 3 নম্বরে দেখো দেখো মার্শাল অ্যাজর্টের সূচক সংখ্যা উনি কি করছেন? উনি এই দুটো গাণিতিক নিয়েছেন। তার আমি সোজা বলি এইটা যোগ এইটা শেষ। তাহলে 0 in মার্শাল অ্যাজর্ট, দেখো উপরে যোগ করো pn q0 যোগ সামেশন pn qn ভাগ সামেশন p0 q0 প্লাস সামেশন p0 qn ইনটু কত? এই দেখো এইটা যোগ এইটা, ওটা কি করেছেন? গাণিতিক গড় নিয়েছে কার? qn q0 গাণিতিক গড়। আমাদের এটা দরকার নেই। তুমি মনে রাখার জন্য আমি বলবো যে লেসপেরের সূচক আর প্যাচের সূত্রের দুটো যোগফল দিয়ে করে যদি লবে লবে যোগ করো, হরে হরে যোগ করো, করে 100 দ্বারা গুণ করো, তাহলে তোমার মার্শাল অ্যাজর্টের সূত্র চলে যাবে। তাহলে এটা কি মার্শাল কি করলেন? ওনাদের দুইটা লেসপের এবং প্যাচের গাণিতিক সূত্রের গাণিতিক গড় নিয়ে উনি একটা সূত্র আবিষ্কার করেছেন। ওনার সূত্রটা একটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, সময় উল্টানো পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, কিন্তু উপাদান উল্টানো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন নাই। সুতরাং একটি স্যাটিসফাইড করলেও ওইটাকে আদর্শ বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত যে সূত্র দুটি সূত্রকে অর্থাৎ দুইটা টেস্ট যেটা রয়েছে সময় উল্টানো পরীক্ষা এবং উপাদান উল্টানো পরীক্ষার স্যাটিসফাইড না করা পর্যন্ত তাকে আদর্শ বলা যাবে না। এখন দেখো মজার ব্যাপার হলো সবাই একটু আমি তুমি সবাই একটু চালাকি করেছে। মূল সূত্র প্রণেতা ছিল লেসপের এবং প্যাচ, তাদের সূত্র ধরে বাকিরা কিন্তু সূত্রগুলো করেছে। দেখো উনি বৃত্তি বছর নিয়েছেন, মিলাতে পারেন নাই, উনি নিয়েছেন চলতি বছর। দেখো ওনারটা দেখে একটু পরিবর্তন হয়েছে। এখন
মার্শাল এজর কি করলেন, উনি এই দুটার গাণিতিক সূত্র নিয়েছেন, গাণিতিক গড় নিয়েছেন, উনি একটা উত্তীর্ণ হয়েছেন, আরটা হতে পারেন নাই। এখন আসলেন কে, যাকে আমরা পরিসংখ্যানের জনক বলি, এখন আসছেন ফিশার। উনি দেখলেন যে উনি তো গাণিতিক গড় ব্যবহার করেছে, তাহলে আরেকটি বাকি আছে কি, জ্যামিতিক গড়। আসুন 4 দেখো, উনি গাণিতিক গড় নিয়ে একটা সূত্র উত্তীর্ণ হতে পারছেন, বাকিরা পারেন নাই। উনি কি নিলেন দেখেন তো, জ্যামিতিক গড়। কয়টা গুণ করেছে, কয়টা সূত্র গুণ করেছে, দুইটা। রুট নিয়েছে না, রুট মানে কি হাফ। তা আমরা জ্যামিতিক গড়তে কি জানি, যতগুলো অশূন্য ধনাত্মক মান গুণ করবেন তত বর্গমূল করবেন। যদি দুইটা গুণ করেন পাওয়ার 1/2, তিনটা গুণ করলে 1/3, এটাকে আমরা বলি জ্যামিতিক গড়। তাহলে ফিশার কি করলেন, মার্শাল এজর লেসপিয়ার এবং প্যাসের সূত্র, এই দুইটার জ্যামিতিক গড় নিয়ে উনি যে সূত্রটা আবিষ্কার করেছেন। এবং দেখো, কাকতালীয়ভাবে যে সময় উঠানোর পরীক্ষার কথা বলেছি এবং উপাদান উঠানোর পরীক্ষার কথা বলেছি, দুটো পরীক্ষায় ফিশারের সূত্রের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। সেক্ষেত্রে অনেকে অনেক সূত্র দিয়েছেন, কিন্তু কেউ আর সুযোগ পান নাই আদর্শ। সুতরাং ফিশারের সূত্রের সংখ্যা হলো সূচক সংখ্যা নির্ণয়ের বৈকল্যের উপর মূল্য, মানে আদর্শ সূচক বলা হয়। এখন অনেক সময় পরীক্ষায় আসে কোন সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এখন তোমাকে যদি অবজেক্টিভ দিতে পারবে না তোমরা পারবে কি, আমরা বলবো ফিশারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এখন আসো, আমি বেসিকটা দিয়ে তাহলে মূল্য সূচক মানে সময় উঠানোর পরীক্ষা দেখি। সময়কে আমরা বুঝিয়েছি দুটি সিম্বল দ্বারা, একটা হলো n আর একটা হলো 0। সময় উঠানো মানে কি, n 0 হয়ে যাবে, 0 n হয়ে যাবে, এটা মনে রাখবে। তাহলে আমরা ফ্যাক্টর বলছি কয়টা দেখো তো, pi, এইটার দিকে একটু খেয়াল করো। তুমি যদি আমার ক্লাসটা ফলো, আমি বলছি বারবার একই কথা বলি, একটু বোঝার চেষ্টা করবে, দেখবে তোমার আর পড়তে হবে না, আর পড়তে গেলেও তুমি কোথাও ঠেকবে না। সময় উঠানোর ক্ষেত্রে কি করতে হবে, পি আর কিউ যে যেখানে অবস্থানে আছে ওই অবস্থানেই থাকবে, শুধু সময় পরিবর্তন হয়ে যাবে। কিভাবে, যখন আমরা পরীক্ষা করতে যাব তখন নতুন যে সূত্রটা তৈরি হবে সময় উঠানোর, একটা হলো সময় উঠানোর আগে মূল সূত্রটা, আর একটা আমরা সময় উল্টিয়ে পরে আরেকটি সূত্র পাবো। দেখো সেক্ষেত্রে কি nটা হয়ে যাবে 0, আর 0 হয়ে যাবে কি n, p আর q ঠিক থাকবে। আর উপাদান উঠানোর পরীক্ষা কি, দেখো উপাদান হলো n আর 0 ঠিক থাকবে, p হয়ে যাবে q আর q হয়ে যাবে p। খেয়াল করো, সময় যখন উল্টাবে n, p আর q এর কোনো প্রাইস আর কোয়ান্টিটির কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কার, সময়। সময় বলতে তুমি কি বুঝিয়েছো বল, n আর 0। তাহলে সময় একটা হলো মূল সূত্র আর একটা সময় উঠানোর পরের সূত্র, তাহলে nটা হয়ে যাবে 0, 0 হয়ে যাবে, খেয়াল রাখবে। আর যখন উপাদান বলে, উপাদান বলতে কি p আর q কি বুঝি, যখন উপাদান উঠানোর কথা বলবে স্পষ্ট কথায় বলা আছে p হয়ে যাবে q, q হয়ে যাবে p, n আর 0 ঠিক। একটু আমি একটা সূত্র দেখি, মনে করেন আমরা এইমাত্র লিখেছি 0in, কি লিখেছি, এই হলো মূল সূত্র, দেখেন স্যার এইটা আমাদের মূল সূত্র। এবার আসেন
এটা হলো সময় উল্টানোর পূর্বে। এখন সময় উল্টানোর পরে আপনি লিখতে পারেন এভাবে, সময় উল্টানোর পরে সময় পেলে সময় কিছু লিখলাম না, তাহলে সময় উল্টানোর পরে এখানে কি আসবে? n i এর ইন্ডেক্স নাম্বার 0 কি হবে বলেন? p 0 q n নিচে p n q n পুরো। একটু লক্ষ্য করো, মূল সূত্রে যেটা p ছিল এখানেও p আছে, মূল সূত্রে যেটা q ছিল এখানেও q আছে। পরিবর্তন করে আমরা বলছি সময়। এখানে ছিল n হয়ে গেছে 0, এখানে ছিল 0 এখানে হয়ে গেছে n। নিচে দেখো ছিল 0 হয়ে গেছে n, ছিল 0 হয়ে গেছে n, সময় উল্টো হচ্ছে। এখন এই দুটোকে যদি গুণ করো এবং গুণফল যদি 1 হয়, মাপকাঠি কি? আদর্শ সূচকের সময় উল্টানো পরীক্ষার কত হতে হবে? মাপকাঠি কি? যদি 1 হয় তাদের গুণফল, তাহলে বলবা সময় উল্টানো পরীক্ষা উত্তীর্ণ। দেখি একটু, 0in into ni0, এই দুইটার গুণফল হতে হবে 1। দেখি, সরি, এটা যখন আমরা পরীক্ষা করব তখন আর আমরা 100 দেব না। এখন বলো কি হয়? নট ইকুয়াল টু 1, কাটাকাটি যায় না। এখন তুমি বলতে পারো স্যার এই p0 এর সাথে এই p0 কাট না, এটা হলো গুণফলের যোগফল, এককটি আছে, সুতরাং ইন্ডিভিজুয়ালি কাউকে ক্যান্সেল করা যায় না, করতে হলে টোটালটা যেতে হবে। আমি একটু দেখাবো, ফিচার একটু দেখাবো 1 মিনিট। তাহলে বলবো তুমি কি সময়োল্টন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে? কার সূত্র? ল্যাসপেরের সূত্র? না স্যার। কেন? গুণফল 1 হয়নি। এবার দেখো উপাদান উল্টানোর পরীক্ষা, কোনটা থাক, এটা আমরা আইপি দিই, ইন্ডেক্স অফ প্রাইস, আর আইকিউ দিই। এখন এটা দেখো তাহলে কি আসবে বলো? সময় উপাদান উল্টানো, উপাদান উল্টানোর পরে এটা লাগবে মূল সূত্র। এবার আসো আইপি আইকিউ দিই, তাহলে আমরা কি বলছিলাম? n আর 0 ঠিক থাকবে, p হয়ে যাবে q, q হয়ে যাবে p। দেখো q p, একটু মিলান স্যার। p ছিল n ছিল, আমরা বলছি সময়ের পরিবর্তন হবে না, p হয়ে গেল q, q হয়ে গেল p, p হয়ে গেছে q, q হয়ে গেছে p। ঠিক আছে স্যার? আপনি কথার ভিতরে আপনি লক্ষ্য করবেন আপনাকে কোনটা উল্টাতে বলেছে। সময় বললে সময়, pq পরিবর্তন হবে না। উপাদান বললে উপাদান pq, সময় পরিবর্তন হবে না। এবং এইটা করে যে দুইটা সূচক সংখ্যা পাবে এই দুইটার গুণফল হতে হবে। এবারে দেখো সামেশন pn q0 সামেশন p0 q0 qn p0 সামেশন q0 p0, এটা হতে হবে কি b0n, তার মানে কি সামেশন pn qn মান কত? সামেশন p0 q0। যদি আদর্শ সূচক হতে হয় তাহলে উপাদানটার পরীক্ষা হতে হবে মূল্যবান সূচক সঙ্গে, যদি না হয় তাহলে সময় উল্টানোর পরীক্ষা উপাদান উল্টানোর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না। দেখো এটা হয় না, এটা আসে না। তাহলে আমরা বলবো যে ল্যাসপেরের সূচক সংখ্যা সময় এবং উপাদান উল্টানোর পরীক্ষা উত্তীর্ণ হতে পারে না, সুতরাং এই দুইটা এই সূত্রটাকে আমরা আদর্শ বলতে পারি। একটু ফিচারটা দেখিয়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অঙ্ক করব এবং দেখি আজকে সময় পেলে আমরা কিছু ক্লাস আমি দিতে পারবো এবং একেবারে সব থিওরি বুঝলে আমরা অঙ্ক পারবো। এবার আসলে ফিচার ওইটি দেখেন, 0in ফিচার সূত্র কি ছিল বলেন? pn q0 summation p0 q0 into summation pn qn ভাগ summation p0 qn পূরণ করব। তাহলে আমরা সময় উল্টানোর পরে বলি পরে ছিল কত বলেন? 0 হয়ে যাবে n,
আই ঠিক থাকবে আই ইন্ডেক্স 0 এটা বলেন সামেশন p0 qn ভাগ সামেশন pn qn ইনটু সামেশন p0 q0 ভাগ কত সামেশন pn q0 ইন্টিগ্রেশন। আপনি যখন সূচক সংখ্যা লিখবেন তখন শতকরা দিতে হবে, যখন আমরা পরীক্ষা করব তখন আর শতকরা দিবেন না। এখন দেখেন এই দুটো গুণফল হয় কিনা 0in into ni0 this equal to গুণফল, যেহেতু একটা রুট কমন আছে তাহলে pn q0 ভাগ সামেশন p0 q0 into সামেশন pn qn ভাগ সামেশন p0 qn into সমালোচনা এটা বলো summation p0 qn ভাগ summation pn qn into summation p0 q0 into summation pn q0। স্যার দেখেন এই হলো আমাদের গুণফল দুটো, একটা সমালোচনের আগে মূল সূত্র এবং সমালোচনের পরে আরেকটি নতুন সূত্র, এই দুটোর গুণফল কত হতে হবে 1। দেখেন pn q0 পুরোটা p0 q0 p0 q0 p0 qn p0 qn pn qn pn qn, তাহলে থাকবে কত আপনাদের √1 this equal to 1। তাহলে সমালোচনা পরীক্ষা উত্তীর্ণ হলো কার সূত্র ফিচারের সূত্র। এখন দেখি উপাদান পরীক্ষা কি হয়। প্রথমটা ঠিক থাকবে, সারা বুঝতে পেরেছি তো, এটাকে আমরা ওই যে আগের মতো বলতে পারি ip আর এবার দাও iq, তাহলে বলো এবার উপাদান তাহলে কি আসবে বলেন সামেশন qn p0 সামেশন q0 p0 ইনটু সামেশন qn pn সামেশন q0 pn ইনটু 100। এখন দেখেন এই দুইটার গুণফল ip ইনটু iq, এই দুটো এক নোটের মধ্যে নিয়ে আসেন। দেখেন pn q0 সামেশন p0 q0 ইনটু সামেশন pn qn ভাগ সামেশন p0 qn ইনটু সামেশন qn p0 ভাগ সামেশন q0 p0 ইনটু সামেশন qn pn ভাগ কত সামেশন q0। ওকে, এখন আপনি দেখেন সামেশন pn q0 সামেশন pn q0 রয়েছে, সামেশন p0 qn সামনে থাকুক আর পিছনে থাকুক কাটা যাবে, তাই না? p সামনে আছে q পরে আছে জিনিসটা। এখন দেখেন আর কাটাকাটি যায় না, তাহলে দেখেন আমরা গুণ করেছি উপরে সামেশন pn qn সামেশন pn কয়টা pn qn কয়টা দুইটা, তাহলে গুণফল। আবার নিচে সামেশন p0 সামেশন p0 q0 কয়টা দুইটা, তাহলে তার অর্থ কি সামেশন pn qn ভাগ সামেশন p0 q0 হোল স্কয়ার a স্কয়ার রুট কাটা যায়, তাহলে থাকলো কি সামেশন pn qn ভাগ সামেশন p0 q0। তাহলে এটা আমরা কি বলছি ভ্যালু ইন্ডেক্স আসছে। সুতরাং ফিচারের সূচক সঙ্গে আমরা দেখলাম মূল্য সূচক, তোমার সূচক সংখ্যা আমরা কি দেখলাম যে ফিচারের মূল্য সূচক সংখ্যা সময় উত্তরণ এবং উৎপাদন উত্তরণ উভয় পরীক্ষা উত্তীর্ণ হয়, এই কারণে ফিচারের সূচক সংখ্যাকে আদর্শ সূচক সংখ্যা বলা হয়। এখন তোমাদেরকে যদি আমি একটা অঙ্ক দিয়ে বলি, ছোট্ট একটা অঙ্ক দিয়ে বলি বা একটা ডেটা দিয়ে বলি, মনে করো দ্রব্য, এখানে দ্রব্য আছে, তোমাকে ধরে দিই ক খ গ ঘ উ। এখন 2000 সালে 14 সালে দ্রব্যের দাম ছিল, ধরো সরাসরি বললাম এটা p0 আর হলো q0, আর 2018 সালে এটাও দ্রব্যের দাম এবং পরিমাণ ছিল এমন যে pn আর হলো q।
এই দেখো এই কথাটা আসে। এবার আসো, মনে করো তোমার দ্রব্যের ব্যবহার ছিল 2 ইউনিট, তুমি খরচ করেছো 20 টাকা। এটা তোমার 4 ইউনিট, এখানে খরচ করেছো 25 টাকা। এখানে ছিল 8 ইউনিট, তুমি করেছো 50 টাকা। এখানে 10 ইউনিট, তুমি খরচ করেছো 100 টাকা। এখানে তোমার 15 ইউনিট, এখানে তুমি খরচ করেছো 150 টাকা। আমি জাস্ট একটা ফিগার ধরলাম। অনুরূপভাবে তুমি দ্রব্যের এখানে করেছো 5 ইউনিট, খরচ করেছো তোমার 45 টাকা। এখানে তোমার 10, তুমি খরচ করেছো 75 টাকা। এখানে তোমার 18 সালে এখানে করেছো 15 ইউনিট, তুমি খরচ করেছো 100 টাকা। এখানে তোমার 20, তুমি খরচ করেছো 150 টাকা। এখানে 30, তুমি খরচ করেছো 200 টাকা। এই হলো তোমার ফিগার। এখন বলা হলো প্রশ্ন সৃজনশীল, বলা হলো তোমাকে 2014 এবং 2018 সালের দ্রব্যের দাম এবং পরিমাণ দেওয়া হলো এবং শিক্ষক ক্লাসে বললেন ফিচারের সূচক সংখ্যা একটা আদর্শ সূচক সংখ্যা। প্রশ্ন শেষ, দিয়ে ফিগারটা দিয়ে দিলেন। প্রশ্ন, সূচক সংখ্যা কাকে বলে? 1 নম্বরের প্রশ্ন উত্তরে ক 1, সূচক সংখ্যাকে কেন আদর্শ সূচক অর্থনৈতিক ব্যারোমিটার বলা হয় ব্যাখ্যা করো। অথবা ফিচারের সূচক সংখ্যাকে কেন আদর্শ সূচক সংখ্যা বলা হয় ব্যাখ্যা করো। 3, বলা হলো মার্শাল অ্যাজর্টের সূচক সংখ্যা নির্ণয় করো। গ 3 নম্বরের জন্য। 4 নম্বরে বলা হলো তুমি কি শ্রেণীর শিক্ষকের সাথে একমত? কি বলেছিলেন উনি? যে ফিচারের সূচক সংখ্যা একটি আদর্শ সূচক সংখ্যা, উনি তাই বলেছেন না? এখন বিশ্লেষণ করব, তুমি তোমার মন্তব্য দাও। হয়ে গেল প্রশ্ন। তাহলে দেখো তোমার এখানে ভয়ের কিছু নেই, তুমি এক একটা সূত্র লেখো, দেখো কোন কোন মানগুলো তোমার দরকার, কি কি দরকার। দেখো 4টা একবারে চোখ বন্ধ করে তুমি লিখে দেবে। কি কি বলো? Pn Qn নাও একটা, P0 Q0 নাও একটা, Pn Q0 নাও আরেকটা, তারপর P0 Qn নাও। এই 4টা ঘর তুমি চোখ বন্ধ করে করে নাও, কারণ সকল ক্ষেত্রে এই 4টা ঘর লাগবে। এই 4টা কলমকে তুমি করে নাও। সকল তথ্য তোমার এখানে দেয়া আছে, কি করবে? তাহলে Pn Q0 Qn, Pn into Qn 45 গুণন 5, 75 গুণন 10, 100 গুণন 15, 150 গুণন 20, 200 গুণন 30 করে এটা যোগ করো। P0 Q0 এ আছে তোমার তথ্য, গুণ করে যোগ করো। Pn Q0 গুণ করে যোগ করবে। P0 Qn গুণ করে যোগ করো। তাহলে কি পাবে? এখানে পাবে সামেশন Pn Qn সমান পাবে, এখানে পাবে সামেশন P0 Q0 পাবে, এখানে পাবে সামেশন Pn Q0 পাবে, আর এখানে পাবে কি সামেশন P0 Qn। তাহলে তোমার সূত্র কি বলো? লেটস ক্যারি কথা তুমি বলো, কি বলেছো? সামেশন Pn Q0 সামেশন P0 Q0 ইনটু 100। দেখো এখানে তাহলে Pn Q0 এই মানটা লাগবে, বসিয়ে দাও। P0 Q0 এই মানটা লাগবে, বসিয়ে দাও, ভাগ করে 100 দ্বারা গুণ করো। শতকরা চিহ্ন দিতে হবে না। তাহলে তো মানে কি, যদি আসে 120 আসে মনে করো, তাহলে তুমি মন্তব্য দিতে পারো। যদি বেশি লিখতে চাও যে পূর্বের বছরের তুলনায় বর্তমান বছরে দ্রব্যের দাম যেটা বলবেন 20% বৃদ্ধি পেয়েছে, তাই না? ভিত্তিমূল্য তো 100, ওই 100 ধরা মানে কি ভিত্তিমূল্য 100, তাহলে 120 মানে কি আগে সে বৃদ্ধি পেয়েছে। অথবা 80 যদি হয় তাহলে তুমি বলতে পারো যে হ্রাস পেয়েছে 20%, দ্রব্যের দাম কমেছে, তাই তো? এখন তুমি যদি এভাবে প্রত্যেকটা সূত্র তুমি নাও, দেখো আমরা যদি ফিচারের কথা বলি 0IN ফিচার দিস ইকুয়াল টু সূত্র কি সামেশন Pn Q0 সামেশন P0 Q0 ইনটু সামেশন Pn Qn বাই সামেশন P0 Qn
ইনটু 100। এখন দেখো, তাহলে ওইখান থেকে এই মানগুলো আমরা দেখে দেখে সূত্রটা যদি জানি, ওইটা দেখে দেখে আমরা মানগুলো বের করে ওখানে বসিয়ে দেব, আমার রেজাল্ট হয়ে যাবে। এটাই তোমাদের কাজ, এটা একটু করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ক্লাস আমরা আরেকটু আলোচনা করব এই সূত্র সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা সূচক সংখ্যা যারা আমার সাথে ছিলেন অথবা যারা ছিলেন না, যারা ছিলেন তারা সরাসরি দেখেছে, আর যারা ছিলেন না আমাদের ইউটিউবে এগুলো দেওয়া থাকে, ফেসবুকে দেওয়া থাকে, তোমরা ওখান থেকে যদি দেখে নাও তাহলে অনেক উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আর বরাবরের মধ্যে পরামর্শ, দেখো দিন দিন গতকালকে আমরা দেখেছি ৫,৭০৮ জন পরীক্ষা করেছে, সেখানে ৮৮৭ জন করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছেন এবং ১৪ জন আমাদের মাঝে নেই, তারা মৃত্যুবরণ করেছেন। সকল মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। তো বারবার বলে এবং প্রত্যেকটা দিন ক্লাসের পরে আমরা কথা বলি, কেন বলি? আমার শিক্ষার্থীরা আমাদের দেশের সম্পদ, আমার সম্পদ, আমাদের জাতির সম্পদ। কেননা জাতি গঠনে এরাই ভবিষ্যতে অগ্রসেনা। সুতরাং সে অগ্রসেনাদের যদি আমরা সুরক্ষা দিতে পারি, তাদেরকে যদি নিরাপদে রাখতে পারি, তাহলে এই দেশের ভবিষ্যৎ আরো ভালো হবে, উজ্জ্বল হবে, এই প্রত্যাশা আমরা করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেশকে ভালো রাখবে, পরিবারকে ভালো রাখবে, সরকারের নির্দেশনাগুলো মেনে চলবে। আবার দেখা হবে 13 তারিখে। 13 তারিখে আমার ক্লাস রয়েছে, 13 তারিখ দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ সুস্থ রেখে ক্লাস নেব। তোমরা থাকবে। ধন্যবাদ সবাইকে।